লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ হারানো শরীয়তপুরের 4 জনের বাড়িতে শুধুই আহাজারি, লাশ দ্রুত ফিরিয়ে আনার দাবি। আমার সন্তান দুইটারে একটু দেখতে সরকারের কাছে আকুল আবেদন, আমাদের লাশটা যেন আমরা ফেরত পাই। আমার ভাই জীবন গেছে, আর এই দালালের আমরা বিচার চাই। ইউরোপের অস্ট্রিয়ায় লরি থেকে বেশ কয়েকজন বাংলাদেশি সহ 26 অভিবাসী উদ্ধার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি পারমিতা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষ, রায় যে কোনো দিন। কোরবানির ঈদে চামড়া পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি থাকবে, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। মৌসুমী ব্যবসায়ীদের জন্য আগেভাগেই চামড়ার দাম নির্ধারণের পরামর্শ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষকদের কর্মসূচি, ছাত্রলীগের বাধায় পণ্ড, হাতাহাতি, শিক্ষক লাঞ্ছিত। ধাক্কা মেরে গিয়ে ঢুকছে এই ছাত্রলীগকে পুষছেন কেন? ওনারা স্টুডেন্টসদের লাগিয়ে দিয়েছেন টিচার্সদের বিরুদ্ধে। চট্টগ্রামে পটিয়া এলাকার শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন, দক্ষিণ চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ। এবং বর্ষা শেষে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, চলতি মাসে শনাক্ত 657 জন। পূর্ব প্রস্তুতি থাকায় নিয়ন্ত্রণে ছিল মৃত্যুহার, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সাগরে নৌকাডুবিতে মারা যাওয়া শরীয়তপুরের 4 জনের বাড়িতে এখন শুধুই আহাজারি। মৃত্যুর জন্য দালালদের দায়ী করে দ্রুত সময়ের মধ্যে লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। গত শুক্রবার ওই নৌকাডুবির ঘটনায় 24 বাংলাদেশের মৃত্যু হয়। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টেলিভিশনে স্বামীর মৃত্যুর খবর জানতে পেরে 2 শিশু সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মন্তারা বেগম। এই সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতেই 4 বছর আগে মিশর গিয়েছিলেন নড়িয়া উপজেলার কাজী শুকুর গ্রামের কাজী জাকির হোসেন। সেখান থেকে 2013 সালে যান লিবিয়া। আর লিবিয়ায় দালাল চক্রকে কয়েক লক্ষ টাকা দিয়ে অবৈধভাবে সাগরপথে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিলেন জাকির। কিন্তু ভূমধ্য সাগরের লিবিয়া উপকূলে ট্রলার ডুবি কেড়ে নেয় জাকির হোসেনের সব স্বপ্ন। আমার সন্তান দুইটারে একটু দেখতে আমি তো এই বাসা নয়া থাকতে পারো। এদিকে ট্রলার ডুবির ঘটনায় নিহত একই উপজেলার ভূমখাড়া ইউনিয়নের ঢালিকান্দি গ্রামের সুমনের বাড়িতেও চলছে স্বজনদের আহাজারি। সংসারে সচ্ছলতা আনতে 1.5 বছর আগে লিবিয়া পাড়ি জমান তিনি। লিবিয়া তো ইতালি রানা করছি যাইতাছি, আমি কইছি ভালো হইলে যাস না আল্লাহ, আমাকে তুই যাই ওই ফোন দিস 3 দিন পর বললো মা তুমি দোয়া করে আল্লাহর কাছে। প্রিয়জনের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। একই সাথে দালাল চক্রের বিচারের দাবি জানান এলাকাবাসী। দালালরা যদি ট্রলারে না নিয়ে তারা অন্যভাবে নিত তাহলে মনে হয় মারা যেত না, তাই মারা গেছে। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের লাশটা যেন আমরা ফেরত পাই। অবৈধভাবে দালাল টাকা পয়সা নিয়ে আমার ভাইকে ট্রলারে পাঠানে, আমার ভাই জীবন গেছে, আর এই দালালের আমরা বিচার চাই। অন্যদিকে চামটা গ্রামের স্বপন এবং ঝিঝারি গ্রামের আজাদের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। গত বৃহস্পতিবার লিবিয়া থেকে ইউরোপগামী এই নৌকাডুবির ঘটনায় 24 বাংলাদেশের মৃত্যু হয়। এর মধ্যে 4 জনের বাড়ি শরীয়তপুরে। সময় সংবাদ, শরীয়তপুর। এদিকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ইউরোপের উন্নত দেশগুলোতে অভিবাসীদের স্রোত। এদের মধ্যে আছে অনেক বাংলাদেশীয়, যারা ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় শিবিরে মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। ইউরোপের অস্ট্রিয়ায় একটি লরি থেকে কয়েকজন শিশু সহ 26 অভিবাসীকে উদ্ধারের কথা জানিয়েছে স্থানীয় পুলিশ। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, এই 26 জনের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশীয় রয়েছেন।
দালালদের সহযোগিতায় পশ্চিম ইউরোপের গন্তব্যে পথ ধরেছিলেন এই মানুষগুলো, কিন্তু হাঙ্গেরি সীমান্ত পার হওয়ার সময় ধরা পড়ে নিরাপত্তা বাহিনীর হাতে। ঠাঁই হয় বুদাপেস্টের এই অস্থায়ী শিবিরে। এদের বেশিরভাগই সিরিয়া, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক। খোঁজ পাওয়া গেল বাংলাদেশিরও। ইউরোপ যাত্রার ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন এই বাংলাদেশি। টাকা পয়সা কিছু নেই, হাঙ্গেরি থেকে জার্মানি কিংবা ইতালি কিভাবে যাব? পুলিশের ভয় তো আছেই। জার্মানি, ইটালি। সব ঝুঁকির কথা জেনে শুনে জীবন বাজি রেখে ভয়ঙ্কর এই যাত্রায় নেমেছেন বলে জানান অভিবাসন প্রার্থীদের অনেকে। আমরা জানি এ পথে মৃত্যু ওত পেতে আছে, তারপরেও ভালোভাবে বাঁচার আশায় আমরা মৃত্যুকেও আলিঙ্গন করতে রাজি আছি। গ্রিসে আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়েছে। গ্রিক উপকূলে আমাদের নৌকা ডুবে যেতে দেখেও তারা বাঁচাতে এগিয়ে আসেনি। পরে তুরস্কের বাহিনী আমাদের উদ্ধার করে। এটা একটা দীর্ঘ যাত্রা। আমি প্রথমে নাইজেরিয়া থেকে লিবিয়া আসি, কিন্তু দেখি সেখানে খ্রিস্টানদের মুসলমানরা হত্যা করছে। আবারও প্রাণ বাঁচাতে অন্য পথ ধরি। ভূমধ্য সাগর হয়ে ইতালি থেকে এখন জার্মানিতে আশ্রয় পেয়েছি। ইউরোপে অভিবাসীর এই প্রবাহ আগের যে কোনো সময়ের তুলনায় ভয়াবহ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য মতে চলতি বছর 3 লাখেরও বেশি অবৈধ অভিবাসী ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে। এদিকে স্থানীয় সময় শুক্রবার অস্ট্রিয়ার ব্রাউনাউ জেলায় আটক একটি লরি থেকে বাংলাদেশি সহ 26 জনকে উদ্ধার করা হয়। পুলিশের দেয়া তথ্য মতে উদ্ধারকৃতদের মধ্যে 3 শিশুর অবস্থা গুরুতর। অভিবাসীদের মধ্যে মোট কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো জানা যায়নি। উদ্ধারকৃতদের বাকিরা আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক। এর আগে গেল বৃহস্পতিবার সেখানে একটি কাভার্ড ভ্যানের ভেতর থেকে 71টি মরদেহ উদ্ধার করা হয়। মমতাজ মুস্তফা, সময় সংবাদ। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে যে কোনো দিন রায় ঘোষণা করবেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি নুরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 2008 সালের 26 ফেব্রুয়ারি 158 কোটি 71 লাখ টাকা রাষ্ট্রের ক্ষতির অভিযোগে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম জিয়া সহ 16 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করে দুদক। পরে বেগম জিয়ার আবেদনের প্রেক্ষিতে মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করেন আদালত। বর্তমানে এই মামলায় জামিনে আছেন বেগম জিয়া। এর আগে নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বেগম জিয়ার আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে এখন রাষ্ট্রীয়ভাবে গুম খুন হচ্ছে। র্যাব, পুলিশ সরকারি নির্দেশে এসব করছে। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে স্বজনহারাদের সঙ্গে দেখা করার পর তিনি একথা বলেন। আজকে এই অবৈধ সরকার কেন এই আন্তর্জাতিক গুম দিবসটা পালন করলো না? কারণ তারা আজকে পরিষ্কার যে কাজটির সঙ্গে তারা জড়িত। সেজন্য তাদের লজ্জা হচ্ছে, ভয় হচ্ছে যে এই দিবসটি তারা কিভাবে পালন করবে। আজকে এই স্বজনহারা যারা, তারা প্রত্যেকেই এখনো অপেক্ষায় আছে, হয়তো তারা ফিরে আসবে, হয়তো আসবে, আমরাও সেই আশায় আছি। কিন্তু তারপরেও এখানে যারা এসেছে সবাই আসতে পারেনি, সবাইকে আনা সম্ভব হয়নি জায়গার অভাবে। কিন্তু এই আন্তর্জাতিক গুম দিবস এটা শুধু একটা দিবস হিসাবে পালন করার জন্য নয়, এটা জাতিকে, দেশকে, মানুষকে সচেতন করা, সজাগ করা যে কোথায় আমরা বাস করছি, কোন দেশে আমরা বাস করছি। আসন্ন ঈদ উল আজহাতে চামড়া পাচার রোধে সীমান্তে নজরদারি জোরদার করতে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সাথে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে ঈদের আগেই চামড়ার দাম নির্ধারণের জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এছাড়া কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। চামড়া যাতে আমাদের সীমান্ত দিয়ে ওই পারে না যায়, সেই জন্য বিজিবি এবং অন্যান্যরা এটা খেয়াল রাখবেন। হঠাৎ করে এই মৌসুমি কিছু ক্রেতা চামড়ার বাজারে প্রবেশ করেন, তারা কখনো বেশি কখনো কম এই ধরনের ব্যবস্থা তৈরি করে। এই ধরনের ব্যবস্থা যাতে না করতে পারে সেই জন্য আমরা ট্যানারি ওনার্সকে, মালিকদেরকে আমরা
রিকোয়েস্ট করেছি তারা যেন একটা দাম নির্ধারণ করে দেন। এবারও আমরা সিটি কর্পোরেশনগুলোকে আমরা বলেছি যাতে এই বর্জ্য ব্যবস্থাটা তারা যেন সঠিকভাবে ব্যবস্থা নেন এবং যথাসময়ে এইগুলি যেন ক্লিয়ার হয়ে যায়। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের কর্মসূচি ছাত্রলীগের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় ছাত্রলীগ ও ভিসি বিরোধী শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন শিক্ষক সহ কর্তব্যরত সাংবাদিকরা। এ ঘটনায় ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সমবেত হন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা। কিন্তু এর আগে থেকেই সেখানে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষকরা অবস্থান নিতে চাইলে বাধা দেয় ছাত্রলীগ। কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক সহ বেশ কজন শিক্ষক লাঞ্ছিত হন। এ হামলার জন্য উপাচার্যকে দায়ী করেন শিক্ষকরা। ছাত্রলীগের তারা এখান থেকে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এবং বিসির নেতৃত্বে এটা হয়েছে। আমরা ভিতরে ঢুকতে দিব না, তাই ওরা ধাক্কা মেরে গিয়ে ঢুকছে। এই ছাত্রলীগকে পুষছেন 7 বছর কারা চালিয়েছে এই ইউনিভার্সিটি, কারা চালিয়েছে। এখন কথা বলে সার্টিফিকেট পায় না, সব ক্লাস চলছে, কন্ট্রোলের অফিস খোলা আছে, সবকিছু ওপেন আছে, কোথা থেকে তারা সার্টিফিকেট পায় না। এখানে যে ছাত্ররা যেভাবে আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে, তারা যদি আমার ছাত্র হয়ে থাকে তাহলে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। তুমি এরকম একটা ছাত্র তৈরি করেছো। শিক্ষকদের এমন অভিযোগ অস্বীকার করে উপাচার্য অধ্যাপক ডক্টর আমিনুল হক ভুইয়া জানান, শিক্ষকরাই তাকে কার্যালয়ে ঢুকতে বাধা দিয়েছেন। আমি যখন ঢুকি আমার অ্যাসিস্ট্যান্ট প্রক্টররা আমাকে এগিয়ে নিয়ে আসছেন এবং যেহেতু সামনে একটা জটলা ছিল, বরঞ্চ আমি দেখেছি আমাকে ফারুক উদ্দিন, পরবর্তীতে ইয়াসমিন হক, পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনুস বাধা দিয়ে তারপর ঢুকে গেছি। এদিকে শিক্ষকদের উপর হামলার কথা অস্বীকার করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিষ্কার ভাষায় বলতে চাই যে ছাত্রলীগ এই আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে জড়িত নয়। এটা ছাত্রলীগের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নয়। এই আন্দোলন হয়েছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে সে ব্যাপারে যথেষ্ট পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরা আশা করি যে ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ করবেন না বা হবেও না। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে গত 13 এপ্রিল উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। আন্দোলনের এক পর্যায়ে উপাচার্য 22 এপ্রিল থেকে 2 মাসের ছুটি কাটাতে বাধ্য হন। সময় সংবাদ, সিলেট। ভাতা বাড়ানোর দাবিতে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন সারা দেশের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 10টা থেকে দেশের সরকারি বেসরকারি 100টি হাসপাতালের প্রায় 7,000 ইন্টার্ন চিকিৎসক এ কর্মসূচিতে অংশ নেন। দুপুর 1টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। সকালে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মসূচি পালন করেন। এ সময় প্রস্তাবিত পে স্কেলের সঙ্গে সঙ্গতি রেখে ভাতা বাড়ানোর দাবি জানান তারা। এদিকে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা সকালে এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা দ্রুত ভাতা বাড়ানোর দাবি জানান। একই সঙ্গে 15 দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনেরও হুমকি দেন তারা। এখন যে দৈনন্দিন জীবন, এই জীবনে আসলে এই ভাতা দিয়ে আমরা চলতে পারছি না। আমরা ইন্টারনে একটা ভাতা পাই প্রায় 10,000 টাকার, কিন্তু এই ভাতা দিয়ে বর্তমান যে বাজার ব্যবস্থা, এই ব্যবস্থা একজন ইন্টার্নের পক্ষে 5 বছর পড়াশোনা করার পরে আমাদের একজন ইন্টার্ন পক্ষে চলা খুবই কষ্টকর হয়ে যায়। সরকার আমাদের ব্যাপারটা নিয়ে ভাবুক, সেটা আমরা চাচ্ছি। এবং এই দাবিটা শুধুমাত্র যে এই বছরের তা কিন্তু না। আমাদের দাবিটা এই যে এখন নতুন যে পে স্কেল হয়েছে অথবা যে আমাদের এখনকার জীবনে যে ব্যয়ভার সেটার সাথে মিলাই আমাদেরকে বেতন দেওয়া হোক, আমাদের সম্মানী ভাতা দেওয়া হোক। ভাতা বৃদ্ধির ব্যাপারে কোনো মতামত না জানান, মানে ভালো কিছু না জানান, তাহলে 15 দিন পর আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সন্ধ্যার সময় আরো থাকছে। জীবনযুদ্ধে জয়ী হয়ে বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল এখন ব্যাট বলের লড়াইয়ে 5 জাতির আন্তর্জাতিক আসরে সেরা হওয়ার প্রত্যাশা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বই প্রকাশ করবেন দি ইনস্টিটিউট ওরিয়েন্টাল স্টাডিজ রাশিয়ান একাডেমি অফ সায়েন্সের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ভিটালি নামকিন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করে তার এই আগ্রহের কথা জানান ডক্টর নামকিন। বইটি বাংলা, ইংরেজি, রাশিয়ান, আরবি সহ বিভিন্ন ভাষায় প্রকাশ হবে বলে জানান তিনি। শোকের মাস আগস্টে বঙ্গবন্ধু এবং তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। স্মরণ করেন বঙ্গবন্ধুর ৭৪ সালের রাশিয়া সফর এবং তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। এ সময় মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার সমর্থন এবং যুদ্ধ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে রাশিয়ার সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর প্রদর্শিত পথেই আগামী দিনের বাংলাদেশ নির্মাণে কাজ করছে তার সরকার। আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে শোক র্যালি করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের ৪০ দিন ব্যাপী ঘোষিত কর্মসূচির ৩০তম দিনে এ শোক র্যালির আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোকের প্রতীক কালো পতাকা ও ব্যানার হাতে র্যালিটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। এর আগে র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, এখন সরাসরি জঙ্গিদের মদদ দিচ্ছে বিএনপি। আওয়ামী লীগের হাতে সমৃদ্ধির যে জোয়ার শুরু হয়েছে তা আগামীতে অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তারা। বঙ্গবন্ধুর খুনি যারা মূল পরিকল্পনাকারী, যারা ষড়যন্ত্রকারী, তাদেরকে আমাদের বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ৭১-এর ঘাতক, ৭৫-এর ঘাতক, ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলাকারী সবাই এক সূত্রে গাঁথা, তাদেরকে আলাদা করে দেখার সুযোগ নেই। এরাই মৌলবাদী, এরাই আজকে জঙ্গি, এরাই আজকে হরকতুল জিহাদ বা বিভিন্ন নামে আনসারুল্লাহ টিম, বিভিন্ন নামে বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। এদেরকে মদত দিচ্ছে বিএনপি, জামাত, সরাসরি এদের সাথে তারা সম্পৃক্ত। শেখ হাসিনার অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য খালেদা জিয়া জঙ্গিদের নিয়ে বাংলাদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একজন ষড়যন্ত্র করে বাংলাদেশে দাঁড়িয়ে, আর একজন দাঁড়িয়ে লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। মা এবং ছেলে উভয়ে বসে বাংলাদেশ থেকে সর্বনাশ করার জন্য লিপ্ত রয়েছে। বঙ্গবন্ধু আপনার একটা কোথায় আছে জানি না, আপনি দেখে যান আজকে বাংলাদেশের মানুষ আপনার কন্যার নেতৃত্বে পেট ভরে খাচ্ছে এবং খাদ্য রপ্তানি করছে। বঙ্গবন্ধু বলতেন, আমার জীবনের স্বপ্ন ক্ষুধায় অন্ন, পরনে বস্ত্র পায়। বঙ্গবন্ধু আপনি দেখে যান আপনার কন্যার নেতৃত্বে বাংলার মানুষ আজকে পরনে বস্ত্র আছে, মানুষের মতো সে জীবন যাপন করছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করে পুনরায় বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতেই ৭৫-এ সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের মাধ্যমেই ৭৫-এর খুনিদের যথাযথ উত্তর দেওয়া হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দুপুরে রাজধানী শাহবাগে বারডেম হাসপাতালের আয়োজনে জাতীয় শোক দিবসের এক সভায় তিনি এ মন্তব্য করেন। প্রাথমিকভাবে যদিও ১৫ আগস্টের সকালে মনে হয়েছিল যে হত্যাকাণ্ড একটি পরিবারকে কেন্দ্র করে, কিন্তু পরবর্তীকালে জাতীয় ৪ নেতা, তারপরে সংবিধানের পরিবর্তন, জাতীয় ৪ মূলনীতি পরিবর্তন, বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে রেডিও বাংলাদেশ করা এবং সাম্প্রদায়িক রাজনীতি পুনঃপ্রবর্তন করা, গোলাম আজমকে দেশে এসে রাজনীতি করার সুযোগ করে দেওয়া, প্রত্যেকটি পদক্ষেপই ছিল সেই দিন পাকিস্তানি রাজনীতির শপথ। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার মধ্য দিয়ে ৭৫-এর খুনিদের যথাযথ উত্তর আমরা দেব। বর্ষা মৌসুম শেষে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে এ সংখ্যা আতঙ্কিত হওয়ার মতো নয় বলে মনে করেন কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসার পাশাপাশি সরকারি বেসরকারি উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে বেশ কয়েকটি হাসপাতালে চলছে গবেষণাও। এবারের পরিস্থিতি ডেঙ্গু বিস্তারে অনুকূলে থাকলেও পূর্ব প্রস্তুতি থাকায় মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্ট করেছেন রাশেদ লিমন।
এবারের বর্ষার ধরন, বাতাসের আর্দ্রতা সবকিছু ছিল ডেঙ্গু বিস্তারের অনুকূলে। এরই প্রেক্ষিতে বর্ষা মৌসুম শেষ হতে না হতেই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু জ্বর সহ ভাইরাস ও পানিবাহিত জ্বরজনিত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবছর ঢাকার মোট 24টি হাসপাতালে 759 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে, যার মধ্যে চলতি মাসেই আক্রান্ত হয়েছে 657 জন। তবে ডেঙ্গুর জন্য বিপজ্জনক এই আগস্ট মাসে মৃত্যুর ঘটনা না ঘটায় বিষয়টা নিয়ে আতঙ্কিত নন চিকিৎসকরা। জ্বর দেখা দিলেই একটু বাড়তি সতর্ক থাকার পরামর্শ তাদের। জ্বরের রোগীগুলা বর্তমানে তুলনামূলকভাবে অন্যান্য সময়ের চেয়ে হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে, আউট পেশেন্টে বেশি আসছে। ডেঙ্গু জ্বরের প্রাথমিক পরামর্শ এবং অন্যান্য ভাইরাস জ্বরগুলোর মধ্যে একই রকম। ওদেরকে আমরা বলি যে 3টা চিকিৎসা দরকার। একটা হচ্ছে বিশ্রাম, আর হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাওয়া এবং খাবারটা স্বাভাবিক রাখতে চেষ্টা করা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ভাইরাস উপজাত শনাক্তকরণ, লার্ভা জরিপ প্রকল্পের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও চলছে ভাইরাস নিয়ন্ত্রণে গবেষণার কাজ। নিউমোনিয়া বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এই ধরনের যদি কোনো অসুখ না থাকে, তাকে সেক্ষেত্রে আমরা এই গবেষণায় অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করি। 1617টা পেশেন্ট আমরা এখানে স্ক্রিনিং করেছি, আর এর মধ্যে 306টা পেশেন্টকে আমরা এনরোল করতে পেরেছি। নিয়মিত তদারকি আর পূর্ব পরিকল্পনার যথাযথ বাস্তবায়নের ফলে এবারে প্রতিকূল পরিস্থিতিতেও ডেঙ্গু মোকাবেলা সম্ভব হয়েছে বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। আগস্ট মাসে আমরা ডেঙ্গু রোগী বেশি পাচ্ছি, কিন্তু যে দুটো ডেঙ্গু জ্বর খারাপ বলে বলা হয় সেটি রিপোর্ট কিন্তু আমরা পাচ্ছি না। ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে আসলে ডেঙ্গুর ব্যাপারে জেনে নেওয়া ভালো এবং সেই মোতাবেক ডাক্তারের পরামর্শ মতো চলা, এটি ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল কার্যক্রম। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ও গ্যাসের দাম যা বাড়ানো হয়েছে তা ভোক্তা পর্যায়ে সহনীয় হবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম। বিকেলে সংসদ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকসানের বোঝা কমাতে বাংলাদেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। গ্যাসটা আমাদের প্রাকৃতিক সম্পদ, এটার একটা আন্তর্জাতিক মূল্য আছে এবং সে মূল্যের কে বিবেচনায় রেখে আমাদেরও গ্যাসের মূল্য নির্ধারণ করা উচিত। যারা 100 টাকা বিদ্যুতের বিল দেন, যারা 300 টাকা দেন, তাহলে ওনার জন্য 6-7 টাকা বাড়বে। তো এরকম বর্ধনটা বিদ্যুতের মূল্যের এরকম বর্ধনের জন্য আমি মনে করি কোনো বিদ্যুৎ ভোক্তা কনজিউমার ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি না আর কি। চট্টগ্রামের পটিয়া এলাকার শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসলেও জেলার একাংশের বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানান, বিকেল 3:15টার দিকে বিদ্যুতের বিতরণ লাইনের কোনো এক জায়গায় শর্ট সার্কিট হয়। এতে একটি ট্রান্সফরমারের তার ছিঁড়ে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি ট্রান্সফরমার অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রের ব্যবস্থাপক। প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মালয়েশিয়ার দ্বিতীয় দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজও বিক্ষোভকারীদের সমর্থন জানাতে বিক্ষোভস্থলে হাজির হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ। মানবাধিকার সংগঠন বেডসির ডাকে প্রায় 2 লাখ মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। এর আগে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে তার পদত্যাগ এবং দেশের নির্বাচন ব্যবস্থার সংস্কারের দাবিতে 2 দিনব্যাপী বিক্ষোভের ডাক দেয় সংগঠনটি। এতে যোগ দিয়ে মাহাতির মোহাম্মদ বলেন, দেশে আইনের শাসন না থাকায় বর্তমান প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং এজন্য অবশ্যই জনগণকে তাদের ক্ষমতা দেখাতে হবে। নাজিব রাজাক রাষ্ট্রীয় তহবিল থেকে 70 কোটি মার্কিন ডলার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠলেও এই অভিযোগকে অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী। If he does right, yes, this Prime Minister, we must remove.
জীবনযুদ্ধে জয়ী হয়ে এখন ব্যাট বলের লড়াই জয় করার মিশনে নামছে তারা। প্রস্তুতি নিচ্ছে ঘরের মাটিতে লাল সবুজের পতাকা আরও উচ্চতায় তোলা। ক্লান্তিহীন অনুশীলনে নিজেকে সঁপে দিয়েছেন, অথচ কতই না বাধা। হাত নেই, পা নেই, নেই দাঁড়িয়ে থাকার সামর্থ্য। কিন্তু ক্রিকেট দিয়ে 5 জাতির আন্তর্জাতিক আসরে সেরা হতে চায় বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। আগামী 2রা সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রতিবন্ধী ক্রিকেটের এই লড়াই। সাভারের বিকেএসপি থেকে ফিরে আরো জানাচ্ছেন শান্তু বিশ্বাস। জীবনযুদ্ধে জয়ী হয়েছেন, সীমাবদ্ধতাকে জয় করেছেন, বাধা এসেছিল কিন্তু দমে যাননি। অপূর্ণ স্বপ্ন পূরণে এবার হাতে তুলেছেন ব্যাট বল। ক্রিকেট খেলা দিয়ে নিজেকে চেনাতে চান বিশ্বব্যাপী। হাঁটি হাঁটি পাপা করে ছোট স্বপ্নটা আজ বড় হতে শুরু করেছে, কারণ এখন তারা জাতীয় শারীরিক প্রতিবন্ধী দলের ক্রিকেটার, অদম্য টাইগার। এর আগেও বেশ কটি আন্তর্জাতিক আসরে অংশ নিয়েছিল এই দলটি, তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। আইসিআরসি এদের নিয়ে যে যাত্রা শুরু করেছিল তার পূর্ণতা দিল ক্রিকেট বোর্ড, স্বীকৃতি মিলল জাতীয় দলের। এখন ঘরের মাটিতে 5 জাতির আসরে কিছু করে দেখানোর লড়াই। এর জন্য প্রস্তুতিতে এতটুকু ছাড় নেই, কষ্ট হচ্ছে, তবে নতুন দিগন্ত সৃষ্টির চেষ্টায় তারা প্রতিজ্ঞাবদ্ধ। নর্মাল মানুষের মতো তো রানিং করতে পারছে না বা থ্রোয়িং করতে পারছে না, এক্সারসাইজের মাধ্যমে সেটা করানো হচ্ছে। আমাদের যে ছেলেরা আছে তারা যদি সবাই ফিট থাকে এবং তাদের অ্যাবিলিটি অনুযায়ী খেলতে পারে, ইনশাআল্লাহ আমরা জিতবো। যেহেতু অনেকের হাত নেই, ওরা এক হাতে বল ধরার চেষ্টা করতেছে, ব্যথার জন্য ওরা মুভমেন্ট করতে পারতেছে না, কিন্তু তারপরও তাদের চেষ্টার কোনো কমতি নেই, তারা আপ্রাণ চেষ্টা করতেছে। প্রতিপক্ষ হিসেবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ইংল্যান্ডের থেকে অনেক পিছিয়ে আছে এই দলটি, কেননা সবাই মিলে অনুশীলনের সময়টা ছিল মাত্র মাসখানেকের। তারপরও কণ্ঠে দৃপ্ত শপথ, এবার গর্জে উঠবে বাংলার আহত বাঘ, উড়বে লাল সবুজের পতাকা। আশা করি আমাদের প্রস্তুতি অনেক ভালো হয়েছে, আর সবাই 100% এফোর্ট দিয়েছে। তাতে আমাদের মনে 100% বিশ্বাস আছে যে আমরা কিছু করব ইনশাআল্লাহ। আমাদের সাথে মাশরাফি ভাই আছে, তাদের মতোই আমরা ওনাদের মতোই আমরা উজ্জীবিত হতে চাচ্ছি, আর ভালো করার চেষ্টা করতেছি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা কিছু করা দরকার সবকিছুই আমরা করব। দল ঘোষণা হয়েছে, সূচিও চূড়ান্ত, অপেক্ষা ভিন্ন রকম ক্রিকেটীয় উন্মাদনায় মাতার। কারণ 2রা সেপ্টেম্বর যে প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রয়েছে নানা প্রতিবন্ধকতা, রয়েছে নানা বাধা, তারপরও মনের কোণে সুপ্ত বাসনা বাংলাদেশের জন্য কিছু করে দেখানোর ইচ্ছা, আর সেজন্য প্রস্তুত হচ্ছে এই টাইগাররা। তাদের এই অনুশীলন ও পরিশ্রম যদি সাফল্যের মুখ দেখে, তাহলে সাকিব মাশরাফির পরে বাংলাদেশের ক্রিকেটের পতাকা বিশ্ব দরবারে আরও উজ্জ্বল করবে এই টাইগারদের হাত ধরে। সাভার বিকেএসপি থেকে শান্তু বিশ্বাস, সময় সংবাদ। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সাগরে নৌকাডুবিতে প্রাণ হারানো শরীয়তপুরের 4 জনের বাড়িতে এখন শুধুই শোক। দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। দেশে রাষ্ট্রীয়ভাবে চলছে গুম-খুন, র্যাব পুলিশ সরকারি নির্দেশে এসব করছে, মন্তব্য বেগম জিয়ার। জাতিসংঘের অধীনে তদন্তের আহ্বান। কোরবানির ঈদে চামড়া পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি থাকবে ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। মৌসুমী ব্যবসায়ীদের জন্য আগেভাগেই চামড়ার দাম নির্ধারণের পরামর্শ। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষকদের কর্মসূচি ছাত্রলীগের বাধায় পণ্ড। হাতাহাতি, শিক্ষক লাঞ্ছিত। ধাক্কা মেরে গিয়ে ঢুকছে এই ছাত্রলীগকে পুষছেন কেন? ওনারা স্টুডেন্টসদের লাগিয়ে দিয়েছেন টিচার্সদের বিরুদ্ধে। এবং বর্ষা শেষে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি মাসে শনাক্ত 657 জন। পূর্ব প্রস্তুতি থাকায় নিয়ন্ত্রণে ছিল মৃত্যুহার, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সঙ্গে।